পর্যায়ে যে সীমাহীন দুর্নীতি চলছে, কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের চেয়ে অনেক বেশি দুর্নীতি হচ্ছে। জনগণের হাতে একদম গণধোলাই খেলো হাসনাত আবদুল্লাহর বাবা। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওর স্ক্রিনের শুরুতেই আপনারা দেখতে পেরেছেন যে কিভাবে জনগণের হাতে মাইরি খাইলো। আসলে ছেলেরা সমন্বয়ক হওয়ার কারণে বাবা বলেন, চাচা বলেন, ভাতিজা বলেন, যত গোষ্ঠী বাড়ি বলেন, তাদের যেন ক্ষমতা বেড়ে গেছে। কি হলো সেখানে, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এইদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে চাঞ্চল্যকর এক তথ্য দিলেন সাংবাদিক পান্না। প্রিয় দর্শক শ্রোতা, তার কথাগুলো শুনবেন। কেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সম্পদের হিসাব দিচ্ছেন না? এই উপদেষ্টার মধ্যে আসছে চরম একটা রদবদল হচ্ছে, এবং বিএনপিও কিন্তু এটা চাচ্ছে যে এই উপদেষ্টার মধ্যে কিছু বদলি আসুক, এই নির্বাচনের আগেই কিছু বদল আসুক। কারণ সেটা যদি হয়, অবশ্যই সেইখান থেকে কিন্তু বিএনপি কিছু লাভবান হবে। তো যাই হোক, কথার বেশি বাড়াতে চাই না, আপনাদের সাথে সেই মূল ভিডিওগুলো শেয়ার করবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে। শুরু করে রাজনৈতিক মহল, সুশীল সমাজ, সাধারণ মানুষ, সব মহলে তোলপাড় শুরু হয়েছে। আসলেই উপদেষ্টারা দুর্নীতি করছেন কিনা আমি সে বিষয়ে বলবো একটা উদাহরণ দিয়ে। নিশ্চয়ই আপনারা জানেন যে গত 2 দিন আগে শুক্রবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার তিনি দাবি করলেন যে অন্তর্বর্তী সরকারের অন্তত 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির খবর তার নিজের কাছে রয়েছে, গোয়েন্দা সংস্থাগুলোর কাছে রয়েছে, এবং এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া নাকি গুরুত্বপূর্ণ পদে কোনো নিয়োগ হয় না, বদলি হয় না। তো এটি যখন তিনি মন্তব্য করলেন, তখন সব মহলে মোটামুটি নড়াচড়া শুরু হয়ে গেল। অবশ্যই সরকারের মধ্যে তো বটেই, মজার বিষয় হচ্ছে যে এই ঘটনার মধ্য দিয়ে আবার বিএনপি যে প্রচণ্ডভাবে সরকারের জায়গা থেকে এক ধরনের ভয়ে আছে, সেটিও প্রকাশ পেয়েছে। কেন ভয়ে আছে, কি কারণে ভয়ে আছে, সে বিষয়ে একটু বলবো। এবং তাদের এই ভীতি নিশ্চয়ই আমরা দেখেছি মাঝে মধ্যেই প্রকাশ পাচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার একান্ত সচিবের যে দাবি, সেই দাবির পরিপ্রেক্ষিতে সাথে সাথে বিবৃতি দিয়ে গণমাধ্যমকে তিনি জানালেন মিস্টার সাত্তারের এই বক্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, এটি তার সম্পূর্ণ ব্যক্তিগত মন্তব্য এবং এর সব ধরনের দায়ভার সাত্তার সাহেবের। সরকারের মন্ত্রী পরিষদ সচিব তিনি বিজ্ঞপ্তি দিয়ে জানালেন, বিবৃতি দিয়ে জানালেন যে অভিযোগকারীর কাছে যদি কোনো ধরনের অভিযোগ থেকে থাকে, প্রমাণ থেকে থাকে, তা যেন যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়, এবং যথারীতি সরকারের উপদেষ্টাদের দুর্নীতির বিষয়টি অস্বীকার করা হলো। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তারাও সাথে সাথে বিবৃতি দিয়ে জানালো যে এ কথা কিন্তু আমরা বলিনি, তাদের অনুষ্ঠান ছিল এটি, এ কথা কিন্তু আমরা বলিনি, এটি মিস্টার সাত্তার সাহেবের নিজের দায়িত্ব। বিবিসিকে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন যে সাবেক সরকারি কর্মকর্তা মিস্টার সাত্তার দুর্নীতির বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ করে বক্তব্য দিয়েছেন, সে কারণে উচিত তার দালিলিক প্রমাণ সহ সবকিছু যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া। এখন বিষয় হচ্ছে যে ABM সাত্তার এখনো পর্যন্ত কিন্তু তার এই বক্তব্য প্রত্যাহার করেননি। যারা সাবেক সরকারি আমলা বা বর্তমান পর্যায়ে যারা কাজ করছেন, তাদের কারোর মন্তব্য হচ্ছে যে তিনি এমন কাঁচা লোক নন, সাত্তার সাহেবের কথা বলছেন, যে হুট করে মন্তব্য করে বলবেন, নিশ্চয়ই তার কাছে কোনো তথ্য প্রমাণাদি আছে। যে কথাটি বলছিলাম যে উপদেষ্টারা আসলে দুর্নীতি করছেন কিনা এটি ডেফিনেট করে বলা যাবে না, তবে নানান ধরনের পুরো খবর তো আসে আমাদের কানে। সেটা যদি আমরা একটু মেলানোর চেষ্টা করি, একটা প্রশ্ন করি, গত 25শে আগস্ট অর্থাৎ 2024-এর 8 আগস্ট এই সরকার শপথ নেওয়ার পরে
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, দ্বিতীয় দফায় সম্ভবত 25শে আগস্ট। তিনি সেই ভাষণে কি বলেছিলেন? আমি হুবহু বলছি তার বক্তব্যটি। তিনি বলেছিলেন যে তার নিজের অর্থাৎ প্রধান উপদেষ্টার নিজের সম্পদের বিবরণী সহ সব উপদেষ্টার আয় এবং সম্পদের বিবরণী প্রকাশ করা হবে। পর্যায়ক্রমে এটি সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে, এই কথা তিনি স্পষ্ট করে বলেছিলেন। আচ্ছা, পরবর্তীতে আমরা কি দেখলাম? পরবর্তীতে দেখলাম যে একটা খসড়া নীতিমালা প্রকাশ করা হলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের ক্ষেত্রে, এবং সেই নীতিমালাটি 19শে সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনও হয়। তারপর কি হলো? তারপর 1 বছর হয়ে গেল, কোনো উপদেষ্টা কিন্তু আজ অবধি তাদের সম্পদ বা আয়ের বিবরণী প্রকাশ করেননি। একমাত্র নাহিদ ইসলাম এনসিপির যিনি বর্তমান আহ্বায়ক, তিনি যখন ডাক ও টেলিযোগাযোগ বা অন্য আরেকটি মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্বে ছিলেন, তিনি একেবারে শেষ পর্যায়ে তার সম্পদ এবং আয়ের বিবরণী প্রকাশ করেছিলেন। সেটি নিয়েও যদিও প্রশ্ন আছে। যাই হোক, প্রশ্ন হচ্ছে কেন উপদেষ্টারা তাদের সম্পদের বিবরণী, তাদের আয়ের বিবরণী এই 1 বছর প্রকাশ করার সাহস পেলেন না? কোথায় তাদের দুর্বলতা? এবং এখান থেকে যদি আমরা প্রশ্ন করি যে বা দাবি করি উপদেষ্টারা দুর্নীতি করছেন এবং সেই দুর্নীতির পরিমাণ সীমাহীন, তাহলে কি অযৌক্তিক কিছু বলা হবে? বলছিলাম যে নানান ধরনের গুঞ্জন, নানান ধরনের খবর, তথ্য আমাদের কানে তো আসেই। বেশ কয়েকজন উপদেষ্টার এপিএস এর দুর্নীতির বিষয়ে যে অভিযোগগুলো এলো, সেটি নিয়ে কি করা হয়েছে? একেবারে তো ধামাচাপা পড়ে গেছে। এক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস 300 কোটি টাকা তিনি যে কদিন ছিলেন সেই কদিনে আয় করেছেন অবৈধ উপায়, নিশ্চয়ই সেটি ধামাচাপা পড়ে গেল। দুদক কেন কোনো ধরনের কোনো তদন্ত করলো না? এই প্রশ্নগুলোর উত্তর কি? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যেই প্রশ্নটি তুললাম যে তারা তাদের আয়ের বা সম্পদের বিবরণী প্রকাশ করেনি, এই প্রশ্নটি তুললে তো আর কিছু লাগে না। লাগে কিছু? লাগে না। এবং দুর্নীতি যে কমেনি সেটি তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও বলেছেন যে আগে যদি কোনো কাজের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদেরকে 1 লাখ টাকা দিতে হতো, এখন সেখানে 3 লাখ টাকা দিতে হচ্ছে। সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন তার দলেরই লোক, তার দলের চেয়ারপারসনের একান্ত সচিব, জানাতন কথা নয়, খুবই স্পর্শকাতর, খুবই গুরুত্বপূর্ণ একটি পদ। সেই পদে থাকা কোনো ব্যক্তি যখন এমন দাবি করছেন, তখন তারা সবাই মুখে কুলুপ পেটে বসে থাকেননি, বরং বিরোধিতা করেছেন যে এর দায়িত্ব আমাদের না, দলের না। ভয়টি কোথায় বিএনপির? ভয়টি কোথায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের? ভয়টি সেখানেই যখন 13ই জুন লন্ডন বৈঠকের মাধ্যমে আমাদেরকে জানানো হলো বা বিএনপি জানলো যে ফেব্রুয়ারিতে 2026 ফেব্রুয়ারিতে নির্বাচন ব্যবস্থা করা হবে কিছু কিছু শর্ত সাপেক্ষে। কেন ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়া হচ্ছে না? প্রথম দিকে যখন এই ঘোষণা দেওয়া হলো তখন তারা আনন্দে ডুগডুগি বাজাচ্ছিল। সরকারের সব ধরনের কাজের ক্ষেত্রে ব্ল্যাঙ্ক চেক তারা দিচ্ছিল, সরকার খুব ভালো কাজ করছে, সততার সঙ্গে কাজ করছে। যখন দেরি হলো তফসিল ঘোষণা তো নয়, ঘোষণা প্রধান উপদেষ্টার মুখ থেকে, সেটি যখন আসতে দেরি করলো, তখন আবার বিএনপি যুদ্ধংদেহী মনোভাব নিয়ে তাদের বক্তব্য দেওয়া শুরু করলো। সরকার এই করছে, সে করছে, সরকারের প্রতি সন্দেহ বাড়ছে, অবিশ্বাস বাড়ছে, অমুক কাজ খারাপ না, অমুক কাজ খারাপ, তমুক কাজ খারাপ, ইত্যাদি ইত্যাদি অনেক বক্তব্য। যখন প্রধান উপদেষ্টা আবার ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে একটা সময়সীমা ঘোষণা করলেন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে, তখন থেকে আবার ব্ল্যাঙ্ক চেক দেওয়া শুরু হলো। এই কি বিএনপির দুর্বলতা? যে সরকারকে নাড়ালেই, সরকারের বিরুদ্ধে কিছু বললেই সরকার বোধহয় নির্বাচন দেবে না। যেই সরকারের প্রতি এত বেশি সন্দেহ, অবিশ্বাস, সেই সরকারের প্রতি নির্বাচন দেবে এমন আস্থা রাখে কিভাবে বিএনপি?
আর বিএনপিও বা তার রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় কতটুকু দিচ্ছে? নিজেদের উপর আস্থা নেই, বিশ্বাস নেই যে নির্বাচন একটা গণতান্ত্রিক অধিকার, গণমানুষের যেই আকাঙ্ক্ষা দাবি সেটি বাস্তবায়নের জন্য বিএনপি একাই যথেষ্ট এই মুহূর্তে, তাদের প্রতি তার এই বিষয়ে আস্থা নেই। সরকারকে চটানো যাবে না। যদি অন্য কিছু হয়, তাহলে কি ভিতরে অন্য কোনো এজেন্ডা আছে, অন্য কোনো হিডেন এগ্রিমেন্ট আছে? আমরা জানি না। বিএনপির এই যে কথাবার্তা, নানান সময় নানান ধরনের রূপ, এগুলো আমাদের কাছে অনেক ধরনের সন্দেহের সৃষ্টি করে। এটি বাস্তবতা। এবং সরকারের বিভিন্ন পর্যায়ে যে সীমাহীন দুর্নীতি চলছে, কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের চেয়ে অনেক বেশি দুর্নীতি হচ্ছে, সে কথা তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি তার প্রতিবেদনে উল্লেখ করেছেন। ডক্টর ইফতেখার জামান নিজে উল্লেখ করেছেন দুর্নীতি তো হচ্ছে, অস্বীকার করার তো কোনো ওয়ে নাই। আবার এবিএম সাত্তার সাহেব, যিনি অভিযোগটি, অবশ্যই আজকের এই ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে আরও বাকি উপদেষ্টা আছে তারা কেন তাদের সম্পদের হিসাবগুলো দিচ্ছে না, এবং এই যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি যখন ক্ষমতায় আসলেন তখন তার সম্পদ কত ছিল, এখন শেষ পর্যন্ত কত হলো, এগুলো সম্পর্কে কি আমরা জানি? আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়ে বেশ আমরা মনে করেছিলাম বেশ আমরা মনে হয় ভালোই থাকবো, সুখেই থাকবো, কিন্তু শেষমেশ কোথায় যাচ্ছে এই দেশটা? কোথায় যাচ্ছে আমাদের সোনার বাংলাদেশ, আমরা যেটাকে স্বাধীন করেছি 1971 সালে, সেটা আবারও নাকি আমরা স্বাধীন করলাম 2024-এ এসে। আসলে কি স্বাধীন হয়েছে দেশটা? আর স্বাধীন হবে আবার কোনো দিন? কী মনে হয় আপনাদেরকে? সেটা কমেন্টে লিখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকল।